হুম, তা অবশ্যই বলতে পারেন। ওই ছোট করে একটা বিজনেস আছে আরকি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করি, শেষটাকে আপনি কিভাবে চিনেন? সেটা না হয় আপনি ওর থেকে জেনে যাবেন। বাই দ্য ওয়ে, একটা পার্সোনাল প্রশ্ন করব। কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, করুন, নো প্রবলেম। শ্রেষ্ঠা আর আপনি? না মানে আমি আসলে জানতে চাইছিলাম আপনাদের মাঝে সম্পর্কটা কি? অরণিকের প্রশ্নে মনে হলো শাহেদ একটু অপ্রস্তুত হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে যেই কিছু বলতে যাবে অমনি শ্রেষ্ঠা ঘরে ঢুকলো। কিছুক্ষণ পর, অনেকক্ষণ হয়ে গেছে, ওরা তিনজনে চুপচাপ বসে আছে। কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। শাহেদই প্রথম মুখ খুলল। শেষটা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। কথাকেও একটু সাথে নিয়ে যাবে প্লিজ? একটু অবাক হয়ে ওদের দিকে তাকালো শাহেদ, তারপরে নিজেকে সামলে নিল। ও শিওর, সি ইউ মি অর্নিক। শাহেদ কথাকে নিয়ে চলে গেল। কেমন আছে শ্রেষ্ঠা? হুম, ভালো। আপনি? চলছে যেমন রেখে এসেছিলে। কথা কি? কথা দেখতে ঠিক তোমার মতো, অনেক কিউট। হুম। শাহেদ সাহেব, আই মিন উনি কি জানতে পারি? না, পারবেন না। যেদিন আপনাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছিলাম সেই দিনই আপনার সাথে আমার সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। তাই আমার লাইফে যদি অন্য কেউ আসে, সেটা আপনাকে জানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। প্রয়োজন আছে, কারণ ডিভোর্স পেপারটা আমি এখনো সাইন করিনি, আর অফিসিয়ালি ওটা এখনো সাবমিট হয়নি। তার মানে? তার মানে কিছুই না। আপনি শুধু শুধু। কথা কি শ্রেষ্ঠা? কি সম্পর্ক আমাদের ওর সাথে? মানে কি বলতে চাইছেন আপনি? কথা আমার সন্তান, তাই না? মুহূর্তেই যেন ইলেকট্রিক শক খেল শ্রেষ্ঠা। তারপরই অনেকটা জড়ানো কণ্ঠে বলল, মোটেও না। ও কেন আপনার? তবে কেউ তোমার আর শাহেদ সাহেবের? আবারও চমকে উঠল শ্রেষ্ঠা। হ্যাঁ, তাই তো। কথা আমারই সন্তান। শেষ একটা প্রশ্ন, তুমি সুখী তো? হ্যাঁ, আমি অনেক অনেক সুখী। শাহেদ অনেক ভালো একজন মানুষ। আমাকে অনেক হেল্প করে, সব সময় আমার পাশে পাশে থাকে, কোনো কিছুর অভাব বুঝতে দেয় না আমাকে। শ্রেষ্ঠাকে আর কিছু বলতে না দিয়েই বেরিয়ে গেল অর্ণিক আর শ্রেষ্ঠা। ওর চলে যাওয়া পথের দিকে চেয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো। ঘড়ির কাঁটা প্রায় রাত 12টা সুই সুই করছে। শাহেদের ফোনটা হঠাৎই ভাইব্রেট করে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটাই চোখ পড়তেই চমকে উঠল, কারণ একটাই, এত রাতে শ্রেষ্ঠা কখনোই ফোন করে না ওকে। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো শাহেদ। উপাস থেকে ভেসে আসলো শ্রেষ্ঠার কাঁপা কাঁপা কণ্ঠস্বর। একটু আমার রুমে আসবে প্লিজ? একটু ইমার্জেন্সি দরকার পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আর শোনো, তোমার কয়েকটা জামা কাপড় সাথে নিয়ে এসো প্লিজ, দরকার আছে। জামা কাপড় মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে এত কিছু বুঝতে হবে না, একটু তাড়াতাড়ি এসো প্লিজ। লাইন কেটে গেল। শাহেদও আর দেরি না করে শ্রেষ্ঠার রুমের দিকে ছুটল। একবার নক করতেই দরজা খুলে দিল শ্রেষ্ঠা। ভেতরে ঢুকতেই চমকে উঠল শাহেদ। এ কি, এত আর্নিক সাহেব, উনি এত রাতে এখানে? আর ওনার এই অবস্থা কেন? একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছেন, তাই এখন প্রায় সেন্সলেস। আমি একা একা তো ওনাকে হ্যান্ডেল করতে পারছি না, তাই ভাবলাম তুমি যদি একটু। সে না হয় বুঝলাম, কিন্তু কোনো কিন্তু না, ওনাকে একটু আমার বেডরুমে নিয়ে যাও প্লিজ। তোমার রুমেই কেন? আমি না হয় ওনাকে আমার সাথে। না না, লাগবে না, তুমি জাস্ট আমাকে এইটুকু হেল্প করলেই হবে, বাকিটা আমি ম্যানেজ করে নিতে পারবো। মানে কি শেষটা? তুমি একা একটা মেয়ে, আর এমন অচেনা অজানা একটা লোককে জানাজানি হলে কি হবে ভেবেছো? উনি অচেনা অচেনা কেউই নন। আমার থেকে ভালো ওনাকে আর কেউ চিনেন না। আর এটা আমার রুম। আমার রুমে আমি কাকে রাখবো না রাখবো সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কে কি বলল সেসব নিয়ে আমার মোটেও কোনো মাথা ব্যথা নেই। আর শেষটা, আমি আসলে ওনাকে ওভাবে বলতে চাইনি। ইটস ওকে, অনেক রাত হয়ে গেছে, তুমি বরং এখন আসো। কিন্তু তোমার সব কিন্তুর উত্তর না হয় কাল সকালেই নিও। এখন প্লিজ আমাকে একটু একা ছেড়ে দাও। সকাল হয়েছে অনেকক্ষণ আগে। অর্ণিক এখনো ঘুমাচ্ছে, আর কথাটাও সুযোগ পেয়ে একদম অর্ণিককে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। দুজনকে দেখে মনে হচ্ছে দুটো ছোট বাবা একজন আরেকজনকে জড়িয়ে ঘুমে বিভোর। শ্রেষ্ঠ ওদের পাশে বসে এক পলকে দুজনের দিকে তাকিয়ে আছে, যেন অজানা কোনো রাজ্যে হারিয়ে গেছে। ঘোর কাটলো
কলিং বেলের শব্দে। উঠে গিয়ে দরজা খুলতেই দেখলো শাহেদ দাঁড়িয়ে আছে। বেডরুমের দিকে একবার আর চোখে তাকিয়ে শাহেদের হাত ধরে ওকে নিয়ে বেরিয়ে এলো শ্রেষ্ঠা। বাড়ির সামনের কম্পাউন্ডার এক পাশে এসে থেমে গেল। এবার বলো কি বলবে? একটাই প্রশ্ন করব, শুধু আশা করি সত্যি সত্যি উত্তরটা দেবে। কি প্রশ্ন? আর্নিক সাহেবই কথার বাবা, তাই না? কি হলো, চুপ করে থাকলে কেন? আমার প্রশ্নের উত্তর দাও। ওনার জন্য তুমি আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলে, তাই না? এখনো ভালোবাসো ওনাকে? আমি তোমাকে ঠিক কতটা পছন্দ করি তোমার কোনো ধারণা নেই। সেই প্রথম যেদিন তোমাকে দেখি, বলতে গেলে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। যেদিন তোমার অতীত সম্পর্কে জানতে পারলাম, তোমার জন্য প্রচন্ড কষ্ট হচ্ছিল, আর তোমার ওই হাজবেন্ডের জন্য রাগে ভিতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছিল। তারপর থেকে যতদিন গেছে তোমার প্রতি ভালোবাসাটা ততই বেড়েছে। আহ শাহেদ, থাক না ওসব। কথাকে আমি সবসময় আমার নিজের সন্তান হিসাবে দেখেছি, সবসময় চেয়েছি তুমি আর কথাকে নিয়ে আমার ছোট্ট একটা ফ্যামিলি হবে। যেদিন তুমি আমার প্রস্তাবটা ফিরিয়ে দিলে, আমার স্বপ্নগুলো ভেঙে খানখান হয়ে গেল। কিন্তু তবুও আমি আশা ছাড়িনি। ভেবেছিলাম আজ না হয় কাল তুমি আমার প্রস্তাবে সাড়া দেবে। কিন্তু ইয়ে শাহেদ, বলছিলাম যে ওরা বাসায় একা আছে, আমি বরং ওই দিকে যাই। শ্রেষ্ঠা শাহেদকে পাশ কাটিয়ে যাওয়ার পথ ধরল। আমার উত্তর আমি পেয়ে গেছি শ্রেষ্ঠা। তোমার জীবনে আমি কোনোদিনই ছিলাম না, আর কখনো থাকতেও পারবো না। তোমার জীবনে শুধু একজনই ছিল, সে আর্নিক। ওকেই তুমি মনে প্রাণে ভালোবাসো, আর কারো জন্য তোমার মনে আর এক ফোঁটাও জায়গা নেই। শাহেদের কথায় এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো শ্রেষ্ঠা। তারপরেই নিজেকে সামলে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। পিছন থেকে শুনতে পেল, ভালো থেকো শ্রেষ্ঠা। যাকে ভালোবাসো তার সাথে জীবনটা নতুন করে শুরু করো। আমিও আর তোমার জন্য অপেক্ষা করব না, জীবনটাকে নতুন করে সাজাবো। বিকাল 4টা। স্কুল থেকে আজ একটু সকাল সকালই বাড়ি ফিরল শ্রেষ্ঠা। কারণটা আর কিছুই না, অর্ণিকার কথাকে একা একা রেখে গেছে তাই। কথাকে অবশ্য সাথে নিতে চেয়েছিল, কিন্তু এই পাজি মেয়েটা তার চকলেট আঙ্কেলকে ছেড়ে কিছুতেই যাবে না। ও কি আর জানে এই চকলেট আঙ্কেলই ওর জন্মদাতা? কথা নর্মালি অচেনা কারোর সাথে মিশতে চায় না, কিন্তু অর্ণিকের ক্ষেত্রেই পুরো ব্যতিক্রম। দুদিনেই মানুষটাকে একদম আপন করে নিয়েছে। হয়তো একেই বলে রক্তের টান। যাই হোক, স্কুল থেকে ফিরে সোজা বেডরুমের দিকে চলে গেল শ্রেষ্ঠা। কিন্তু ঘরে ঢুকে দেখলো বিছানা একদম ফাঁকা। পুরো বাড়ি খুঁজেও অর্ণিক বা কথা কাউকেই পাওয়া গেল না। ব্যাপারটা তখন অতটা গায়ে না লাগালেও টেনশন শুরু হলো সন্ধ্যার পর। কোথাও নেই ওরা, কোথায় গেছে তাও কেউ জানে না। আশেপাশে সব জায়গায় খুঁজেও যখন কোনো হদিশ পাওয়া গেল না, তখন অজানা এক ভয় শ্রেষ্ঠাকে গ্রাস করতে লাগলো। হঠাৎই ফোনের মেসেজে টোনটা বেজে উঠল। অচেনা এক নাম্বার, মাত্র এক লাইনের একটা মেসেজ, ফেলুদা সমগ্র। হঠাৎ মনে পড়ল সকালে স্কুলে যাওয়ার সময় অর্ণিককে এই বইটাই পড়তে দেখেছিল। ঝটপট বইটা হাতে তুলে নিল শ্রেষ্ঠা। ছোট্ট একটা চিরকুট, আর তাতে অর্ণিকের গোটা গোটা হাতে লেখা দুটো লাইন। আমার মেয়েকে আমি নিয়ে গেলাম। মেয়ের মায়ের যদি আসার ইচ্ছে থাকে, তাহলে বিনা দ্বিধায় বাড়ির পথ ধরতে পারে। পুরো বাড়িটা আর তার মানুষগুলো তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর স্টেশনের প্ল্যাটফর্মে গম্ভীর মুখে দাঁড়িয়েছে শাহেদ। 4 নম্বর বগির দরজায় দাঁড়িয়েছে শ্রেষ্ঠা। শাহেদকে হাতের ইশারায় বিদায় জানাচ্ছে। বেল পড়ার সাথে সাথেই ট্রেন ছেড়ে দিল। দেখতে দেখতে ট্রেনটা অনেক দূরে চলে গেল। শ্রেষ্ঠাকে আর দেখা যাচ্ছে না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো শাহেদের মুখ দিয়ে। হয়তো তোমার সাথে এইটুকুই ছিল আমার পথ চলা। ভালো থেকো শ্রেষ্ঠা, বিদায়। চৌধুরী ম্যানশন। বাড়িটার কথা মনে পড়তেই হাজারো কষ্টের স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে শ্রেষ্ঠার। আজও তার ব্যতিক্রম হলো না। গত 5 বছরে একটুও পরিবর্তন হয়নি বাড়িটার। ঠিক আগের মতোই আছে সবকিছু। বাড়ির মানুষগুলোও কি আগের মতোই আছে? প্রশ্নটা মনের গভীরে চাপা দিয়েই বাড়ির দিকে পা বাড়ালো শ্রেষ্ঠা। কয়েকজন কাজের লোক ছাড়া আর কাউকেই দেখা যাচ্ছে না। ওকে দেখেই কয়েকজন ছুটে আসলো ওর দিকে। এদের কাউকেই চেনে না শ্রেষ্ঠা। পরিচিত বলতে আছে শুধু বাহাদুর। ওই ছুটে এসে শ্রেষ্ঠাকে সাথে নিয়ে রওনা দিল, কিন্তু বাড়ির দিকে না, অন্যদিকে। আমরা ওদিকে কোথায় যাচ্ছি? ও আপনি তো জানেন না বৌমনি, ভাইজান তো আর এই বাড়িতে থাকে না। থাকে না মানে? ও তাহলে এখন কোথায় থাকে? আপনি যেদিন এই বাড়িতে থেকে চইলা গেলেন, ভাইজান ওই দিনও চইলা গেল। প্রথম থেকে বাড়ি ভারত থাকতো, তো এখন নতুন বাড়ি দিছে। ও আপনি ঠিক আগের মতোই আছেন বৌমনি, একটু বদলান নাই। তাই নাকি? তোমরাও তো তেমনই আছো। তয় ভাইজান কিন্তু আর আগের মতন নাই। আপনি যাওয়ার পর থেকে কেমন জানি বদলায় গেছে।
আগের মতো হাসে না, কারো লগে দরকার না করলে কথাও কয় না, সারাদিন খালি কাম কাম করে। মোরা মুকুসুকু মানুষ, তা মোরাও বুঝি হ্যাঁ কেমনে এমন হইয়া গেল। বাহাদুর শ্রেষ্ঠাকে নিয়ে যেই বাড়িটাতে ঢুকলো সেটা চৌধুরী ম্যানশনের তুলনায় কিছুই না। মাঝারি সাইজের একটা দোতলা বাড়ি, অনেকটা রবীন্দ্রনাথের কুঠি বাড়ি স্টাইলে বানানো। গেট থেকে সদর দরজায় যাওয়ার রাস্তার এক পাশে ছোটখাটো একটা সুইমিং পুল আর অন্য পাশে ফুলের বাগান, ব্যাস এইটুকুই। বাড়িটার বর্ণনা দেওয়ার মতো আর তেমন কিছুই নেই। দরজা খুলে ভেতরে ঢুকতেই কথা ছুটে এসে শ্রেষ্ঠাকে জড়িয়ে ধরলো। শ্রেষ্ঠাও পরম মমতায় মেয়েকে বুকে জড়িয়ে নিল। দূর থেকে এক জোড়া চোখ ওদের মা মেয়ের এই মিলন তীক্ষ্ণ দৃষ্টিতে উপভোগ করলো। একদিন হয়নি মেয়েকে তোমার চোখের আড়াল করেছে, তাতে এই অবস্থা? তাহলে 5-5টি বছর ওর অস্তিত্ব আমার থেকে লুকিয়ে রেখেছ। আমার কি অবস্থা একবার ভেবে দেখেছ? কি লুকিয়েছি আপনার থেকে? আর ওকে এভাবে নিয়ে আসার মানে কি? আর লুকিয়ে লাভ নেই শ্রেষ্ঠা। তোমার আর শাহেদ সাহেবের সব কথা আমি আড়াল থেকে শুনেছি, আর বাবা হিসেবে কথার উপর পূর্ণ অধিকার আমার আছে। কি শুনেছেন আপনি? কথা আমার মেয়ে, ওর উপর আর কারো কোনো অধিকার নেই। ওদের কথা কাটাকাটি দেখেই কথা কান্না শুরু করলো। আম্মু, তুমি আব্বুর সাথে এভাবে ঝগড়া করছো কেন? তুমি না অনেক পচা। আর হ্যাঁ মামনি, কে বলেছে আমরা ঝগড়া করছি? মোটেও না, আমরা তো এমনি। শোনো মামনি, তুমি একটু তোমার বাহাদুর আঙ্কেলের সাথে যাও তো, তোমার জন্য অনেকগুলো চকলেট এনে রেখেছে। সত্যি? আমার লক্ষ্মী আব্বু। কথা চলে গেল। বাবা, এর মধ্যে মেয়েকে হাত করে ফেলেছেন দেখছি। মানে? মানে আবার কি? একদিনের ব্যবধানে কেমন আব্বু আব্বু করে ডাকছে। তো তুমি কি ভেবেছিলে সবকিছু জেনে ওকে চকলেট আঙ্কেল ডাকতে দিব? যাই হোক, আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। কোথায় পাঠালেন ওকে? এক্ষুনি নিয়ে আসতে বলুন। কোথায় নিয়ে যাবে ওকে? আপনার শাহেদের কাছে? তা জেনে আপনি কি করবেন? আমার মেয়েকে আমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাব, তাতে আপনার কি? মেয়ে তো তোমার একার না, ও আমারও মেয়ে। সো কিসের মেয়ে? বাবা হওয়ার কোন দায়িত্বটা পালন করেছেন বলতে পারবেন? সে তো তোমার জন্য। কেন আমাকে জানতে দাওনি আমার মেয়ের কথা? কি করে পারলে তুমি এমন একটা কাজ করতে? মানছি অনেক অন্যায় করেছে তোমার সাথে, কিন্তু তাই বলে এত বড় শাস্তি দেবে? কি বলবো ওনাকে এখন? কি বা বলার আছে আমার? আমি যে কেন এমনটা করেছি তা একমাত্র আমিই জানি, আর আমি চাই না ও সেটা কোনোভাবেই জানো। অনেক হয়েছে। আমার মেয়েকে নিয়ে তুমি কোথাও যেতে পারবে না, আমি যেতে দেব না। মেয়ের সাথে থাকতে চাইলে তোমাকে এখানে থাকতে হবে, না হলে? না হলে কি চলে যাব, তাই তো? জি না মিস্টার অর্নিক হাসান, তা আর হচ্ছে না। আমার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না। ওকে, তাহলে ওয়েলকাম হোম মাই ডিয়ার ওয়াইফ। এই, কে আপনার ওয়াইফ? কেন আমার মেয়ের মা, এটুকু জানো না? দেখুন আপনি কিন্তু। শ্রেষ্ঠার কিছু বলার আগেই অর্ণিক ওকে হ্যাস কাটানে নিজের কাছে নিয়ে আসলো। শ্রেষ্ঠা তো অবাক চোখে ওর দিকে তাকিয়েছে। এটা কি হচ্ছে? ছাড়ুন, ছাড়ুন বলছি। কই কি হচ্ছে? এখনো তো কিছু শুরুই হয়নি। মানে? মানে? শ্রেষ্ঠাকে আরো কাছে টেনে নিল অর্ণিক। তারপর ওর সব বাধা উপেক্ষা করে ওর নরম ঠোঁটে ভালোবাসার উষ্ণ পরশ বুলিয়ে দিল। আপনি? অনেক মিস করেছে স্পর্শটাকে, আর কখনো করতে চায় না। অর্ণিক আবারও শ্রেষ্ঠার কাছে আসতে যাচ্ছিল, কিন্তু পারল না শ্রেষ্ঠার বাধায়। এক ঝটকায় ওকে দূরে সরিয়ে দিল শ্রেষ্ঠা। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না, না হলে কিন্তু। কি করবে শুনে? দেখুন, আপনি যে শেষটাকে চিনতেন সে আর এখন আগের শেষটা নেই, অনেক বদলে গেছে। তাই 5 বছর আগের শেষটার সাথে যা করেছেন আমার সাথে ভুলও তেমনটা করতে আসবেন না, তাহলে কিন্তু আবারও বাড়ি ছাড়তে বাধ্য হব। অর্ণকে কিন্তু আগের মতো নেই। এই অর্ণিক আর সে অর্ণিকের মধ্যেও কিন্তু আকাশ পাতাল ব্যবধান। তাই চিন্তা করো না, আগের মতো জোর করে তোমাকে ছিনিয়ে নেব না। আমার ভালোবাসা দিয়ে যাত্রা তোমাকে জয় করে নেব। নতুন জায়গায় আসলে সহজে ঘুম আসে না শ্রেষ্ঠার। তার উপর আজকে ইচ্ছে করেই একটু সকাল সকাল শুয়ে পড়েছে। কারণটা অবশ্য অর্ণিক এসে পর্যন্ত নানানভাবে ওকে বিরক্ত করে যাচ্ছে। বিরক্ত বলছি কারণ এই অর্ণিক শ্রেষ্ঠার কাছে একদমই অচেনা। ওর বিহেভে মনে হচ্ছে সম্পূর্ণ অপরিচিত কেউ। তাই ওকে অ্যাভয়েড করতেই যত তাড়াতাড়ি সম্ভব শুয়ে পড়েছে। কিন্তু তাতে শুরু হয়েছে আর একটা বিড়ম্বনা। কিছুতেই ঘুম আসতে চাইছে না।
আর এই কথাটাও হয়েছে আরেক জিনিস, দুদিনের পরিচয়েই মায়ের থেকে বেশি আপন হয়ে গেছে অর্ণিক। ঘুমানোর কথা বলতেই শুরু করেছে চেঁচামেচি। আমি আব্বুর কাছে ঘুমাবো। আম্মু, তুমি কি বাচ্চা নাকি যে একা একা ঘুমাতে ভয় পাচ্ছ? আমি আজকে কিছুতেই তোমার সাথে ঘুমাবো না, আমি আব্বুর সাথে ঘুমাবো। অগত্যা এই বিচ্ছু মেয়ের জেদের কাছে শ্রেষ্ঠাকে পরাজিত হতেই হয়েছে। আর অর্ণিক, সে তো পুরো ব্যাপারটাই সেই মজা নিচ্ছে। সুযোগ বুঝে মেয়ের সামনেই চোখ টিপে ওকে বুঝিয়ে দিয়েছে। চাইলে তুমি আমাদের সাথে জয়েন করতে পারো, বেঁচে অনেক জায়গা আছে। তাই রীতিমতো মেজাজ খারাপ করে এই রুমে এসে শুয়ে পড়েছে শ্রেষ্ঠা। কিছুক্ষণ পর, না, ঘুমটা এখনো লুকোচুরি খেলছে শ্রেষ্ঠার সাথে। ঠিক কতটা সময় পেরিয়ে গেছে বোঝা যাচ্ছে না, তবে যাই হয়েছে নেহায়েত কম না। আবারও পাশ ফিরল শ্রেষ্ঠা, আর তারপরই লাফ দিয়ে উঠে বসলো। এ কি আপনি? হ্যাঁ আমি। কেন, কোনো সমস্যা? আপনি কখন? আর কথা? ওকে নিয়ে ভাবতে হবে না, অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর আমি লাইলিকেও ঘরে ডেকে এসছি ওকে দেখে রাখার জন্য। হ্যাঁ, কিন্তু আপনি এখানে কখন আর কিভাবে? সে তো অনেকক্ষণ হয়ে গেল। কে তো ভাবছিলে বলতো? একটা জলজন্ত মানুষ এসে সে কখন থেকে তোমার পাশে শুয়ে আছে, আর তুমি টেরি পেলে না? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বাজে কথা রাখুন, আগে বলেন আপনি এখানে কি করছেন আর কখন এসেছেন? সে তো অনেকক্ষণ হয়ে গেল। আর কি করছে এটা আবার কেমন প্রশ্ন? এত রাতে মানুষ কি করে? ঘুমায় আর কি। ঘুমাবেন ভালো কথা, কিন্তু এখানে কেন? যান, আপনার নিজের রুমে যান। আরে বাবা, বিয়ের পর কিসের আমার আর কিসের তোমার? সবই তো আমাদের। তে বলছে আর ঝামেলা না করে এসো, ঘুমায়। ইস, কতদিন তোমাকে বুকে নিয়ে ঘুমানো হয় না। দেখুন, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, বেরিয়ে যান বলছি। ছি ছি শ্রেষ্ঠা, স্বামীর সাথে কি এভাবে কথা বলে? ভেরি ব্যাড। কিসের স্বামী? আপনাকে না আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি। তাতে কি? ওই পেপারে তো আমি সাইন করিনি, সো লিগালি জমা দেওয়ার প্রশ্ন আসে না। মানে? মানেটা খুব পরিষ্কার, উই আর স্টিল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। ব্যাস, অনেক হয়েছে। আর না, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, ঘুমোতে দাও প্লিজ। আপনি কিন্তু। এতদিন পর কাছে পেয়েছি তোমায়, আর কোনো কথা না, প্লিজ। অর্ণিক শ্রেষ্ঠাকে একদম কাছে টেনে নিল, তারপর ওকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। কি আশ্চর্য আপনি! আর কোনো কথা না। এবারে যদি মুখ খুলেছ তাহলে কিন্তু তোমাকে চুপ করাতে আমি স্পেশাল থেরাপি ইউজ করব। থেরাপি মানে? মানে এসো, তোমাকে প্র্যাকটিক্যালি দেখাই। অর্ণিক আস্তে আস্তে শ্রেষ্ঠার ঠোঁটের দিকে এগোতেই শ্রেষ্ঠা হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। অর্ণিক বেশ হতাশ হলো, তবে কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে নিল। এবার বুঝছো আমি কি বলতে চাইছি? সো ওকে ফাইন, গুড নাইট। শ্রেষ্ঠা শুয়ে পড়ল। অনিকও আরো শক্ত করে জড়িয়ে নিল ওকে। এবার আর শ্রেষ্ঠা কোনো বাধা দিল না, পরম তৃপ্তির একটা হাসি ফুটে উঠল অর্ণিকের ঠোঁটের কোণে। সকালে ডাইনিং টেবিলে বসে আছে ওরা তিনজন। একটু দূরেই কাজের মেয়ে লাইলি দাঁড়িয়ে আছে। নাস্তাগুলো টেবিলে সাজানো শেষ হতেই অর্ণিক ইশারায় সবাইকে চলে যেতে বলল। শ্রেষ্ঠা ওদিকে কর্ণপাত না করে কথাকে খাওয়ানোতে মন দিল। ওদিকে তাকাতেই দুষ্টুমি বুদ্ধি খেলে গেল অর্ণিকের মাথায়। মামনি, দেখেছ তোর আম্মু শুধু তোমাকে খাইয়ে দিচ্ছে, আমাকে তো তার চোখেই পড়ে না। তোর আম্মু শুধু তোমাকে ভালোবাসে, আমাকে একটুও ভালোবাসে না। হচ্ছেটা কি? মেয়ের সামনে এসব বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছে? দেখেছো মামনি, তোমার আম্মু আমাকে বকছে। আম্মু তুমি পচা, আব্বুকে বকছো কেন? সরি বলো। কথা? সরি বলো, নাহলে কিন্তু আমি কিচ্ছু খাবো না। এসব কি শেখানো হচ্ছে মেয়েকে? দেখুন, কাজটা কিন্তু আপনি একদম ভালো করছেন না। দেখেছো আবার? আম্মু তুমি একদম পচা, যাও, আমি আর তোমার সাথে কথাই বলবো না। আরে আরে, কথা? ওইদিকে কোথায় যাচ্ছ? এদিকে আসো বলছি, তোমার খাওয়া তো এখনো শেষ হয়নি। কথা ছুটে গিয়ে অর্ণিকের কোলে বসে পড়লো, আর অর্ণিক শ্রেষ্ঠার দিকে তাকিয়ে দুষ্টুমির হাসি হাসল। কথা? শুধু শুধু মেয়ের উপর রাগ না দেখিয়ে ও যা বলছে চুপচাপ করো না। আপনি চুপ থাকবেন? কথা, এদিকে এসো বলছি, না হলে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবো, বলে দিচ্ছি কিন্তু। বাদর মেয়ে একটা, এতদিনে কি শিক্ষা দিয়েছি তোমাকে? শ্রেষ্ঠার বকা খেয়ে এবার কথা সত্যি সত্যি কেঁদে ফেলল, যাকে বলে একেবারে হাউমাউ করে কান্নাকাটি।
অর্ণিক শ্রেষ্ঠা দুজনেরই কেউই আর সেই কান্না থামাতে পারে না। আচ্ছা বাবা, আই এম সরি। এই কানে ধরে বলছি, আর কখনো তোমার আব্বুকে বকা দিব না। এবার মতো কান্না থামাও। শুধু সরিতে হবে না, তাই না আব্বু? মানে? ও হ্যাঁ, তাই তো। মানেটা কি? আপনারা বাপ বেটিতে মিলে কি ফিসফিস করছেন বলুন তো? বলছিলাম শুধু সারিতে হবে না, এখন আমাদের দুজনকে নিজ হাতে খাইয়ে দিতে হবে, নাহলে কিন্তু। না হলে কি? শ্রেষ্ঠার কথা শেষ না হতেই কথা আবার গলা ফাটিয়ে কান্না শুরু করলো, যেন ওর কথার জন্যই ওয়েট করছিল। অগত্যা একরকম বাধ্য হয়ে শ্রেষ্ঠা হাতে তুলে দুজনকে খাইয়ে দিতে লাগলো। আর অর্ণিক, সে তো যুদ্ধে জয়ী বীরের মতো মুখভঙ্গি করে পরম আয়েসে খেতে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ কলিং বেলের শব্দে শ্রেষ্ঠা দরজার দিকে পা বাড়ালো। দরজা খুলেই যে চারজন মানুষকে দেখলো, তাতে আনন্দে বেশ জোরেই চিৎকার দিয়ে উঠল। দীর্ঘ 5 বছর পর একমাত্র মেয়েকে দেখছেন মিস্টার অ্যান্ড মিসেস শোয়েব। তিনজনেরই চোখের পানি যেন বাঁধ মানতে চাইছে না। হাজারো অভিযোগ, রাগ, অভিমান ভুলে মেয়েকে কাছে টেনে নিয়েছেন তারা। দূরে অশ্রু ভেজা চোখে দাঁড়িয়ে এই পরিবারটার মিলন দৃশ্য দেখতে ব্যস্ত তিনজন মানুষ আর ছোট্ট একটা 4 বছরের বাচ্চা। একটু পর শ্রেষ্ঠা যখন ইশারায় কথাকে দেখিয়ে দিল, শোয়েব আর সোমা ছুটে এসে বুকে জড়িয়ে নিল ওকে। ছোট্ট কথাকে পেয়ে নিজেরাও যেন বাচ্চা বনে গেলেন কিছু সময়ের জন্য। রাতে বাবা মা চলে গেছেন কিছুক্ষণ আগে। অর্ণিক গেছে ওনাদেরকে বাসায় পৌঁছে দিতে, কথাও গেছে ওদের সাথে। এই মেয়েটাও হয়েছে বিশাল পাজি। নানা নানি আর আব্বুকে পেয়ে আম্মুকে দুদিনে একেবারে বেমালুম ভুলে গেছে। রক্তিম আর আভা আজকে এখানেই থাকবে। আপাতত আভা ঘুমাচ্ছে আর রক্তিম মুখ গোমড়া করে বাগানে গিয়ে বসে আছে। এসে পর্যন্ত শ্রেষ্ঠার সাথে একটা কথাও বলেনি রক্তিম, ওর দিকে ঠিকমতো তাকায়নি পর্যন্ত। অনেক রাগ জমে আছে ওর মনে, সেটা খুব ভালো করেই জানে শ্রেষ্ঠা। কিন্তু বাবা মাকে কাছে পেয়ে প্রিয় ভাইটার রাগ ভাঙানোর কথা একরকম ভুলেই গিয়েছিল। এতক্ষণে সময় হলো। গুটি গুটি পায়ে রক্তিমের পেছনে গিয়ে দাঁড়ালো, তারপর সুযোগ বুঝে ওর চোখ দুটো চেপে ধরলো, ঠিক যেমন ছোটবেলায় করতো। আহ বুড়ি, হচ্ছেটা কি? তুই কি এখনো বাচ্চা মানুষ আছিস নাকি? ছাড় ছাড় বলছি। শ্রেষ্ঠা চোখ ছেড়ে দিয়ে ভাইয়ের পাশে এসে বসলো। খুব রেগে আছিস তাই না? তো কি করব? বলা নেই কওয়া নেই, কাউকে কিছু না বলে এক রাতের মধ্যে গায়েব হয়ে গেলি। তার উপর কোথায় গেলি না গেলি কেউ কিছু জানে না। গত 5 বছর ধরে কারোর সাথে কোনো যোগাযোগ করেছিস, আর এখন আসছে রেগে আছে কিনা তা জানতে। হাহ। আহ পিচ্চু, বাদ দে না ওসব। সেদিন যখন ভাইয়া আমাকে তোর চিঠিটা ধরিয়ে দিল, আমার মনের অবস্থা ঠিক কি হয়েছিল চিন্তাও করতে পারবি না। মাত্র 2 লাইনের একটা চিঠি। চলে যাচ্ছি, আমাকে খুঁজে অযথা সময় নষ্ট করিস না, বাবা মায়ের খেয়াল রাখিস, আর আভাকে কষ্ট দিস না, মেয়েটা অনেক ভালো। আমাকে যদি বড় বোন বা বেস্ট ফ্রেন্ড কোনো কিছু ভেবে থাকিস, তাহলে এখন থেকে মন থেকে ওকে ভালোবাসিস, কখনো কোনো কষ্ট দিস না। এর মানে তুইই বল। কি করব বল? তোকে তো আমি চিনি। আমার চলে যাওয়ার পিছনে তুই নিশ্চিত আভাকেই দায়ী করতি, তাই। তুই কি করে ভাবলি যে তোর ওই চিঠির জন্য আমি আভাকে মেনে নিব? কারণ আমি আমার পিচ্চুকে চিনি, আর এটাও জানি তুই আভাকে কতটা ভালোবাসিস। সব জানতা শমশের একেবারে। তারপর কেমন আছিস তোরা? নিশ্চয়ই ভালো। আবার মুখ দেখে বুঝেছি তুই ওকে খুব সুখে রেখেছিস। যাই হোক, আভার কয় মাস চলছে রে? 8 মাস। যে কোনো সময় ডক্টর ডেলিভারি ডেট দিতে পারে। ও, তাহলে তো এখন থেকে অনেক সাবধানে থাকতে হবে। তুই কিন্তু একদমই ওকে চোখের আড়াল করবি না। আর সবচেয়ে ভালো হয় যদি ওকে খালামুনির কাছে অথবা এখানে নিয়ে আসিস। আচ্ছা বুড়ি, আমার একটা প্রশ্নের উত্তর দিবি? সেই দিন তুই ওভাবে কেন চলে গেছিলি? কি করব বল, তখন সিচুয়েশনটাই ছিল এমন যে। কিসের সিচুয়েশন? তোর শাশুড়ির সব কুমন্ত্রণা ফাঁস হয়ে গেছিল, তখন তো সবকিছুই ঠিক হওয়ার পথে ছিল। ভেবেছিলাম তোরা দুজনে সবকিছু আবার নতুন করে শুরু করবি, কিন্তু তুই তো। তুই কিচ্ছু জানিস না, তাই এইভাবে বলছিস সব কিছু। জানলে। কি জানবো আমি? কি এমন হয়েছিল যে সবকিছু হয়ে যাওয়ার পরেও তুই আবার বলিস না তুই ওই স্টুপিড প্রতিজ্ঞার জন্যই? না না, ওটা না, অন্য একটা। সেই কারণটা কি আমাকে খুলে বল প্লিজ, যদি আমাকে সত্যি ছোট ভাই মেনে থাকিস তো। তুই কি জানিস অর্ণিককে আমি প্রচন্ড ভালোবাসি? জানি, সেজন্যই তো আরো বেশি অবাক হয়ে গেছিলাম তোর ডিসিশনে। অবাক হওয়ার কিছু নেই। মানুষ যখন মন থেকে কাউকে ভালোবাসে, তখন তার সুখের জন্য সে সব কিছু করতে পারে। তার হাজারো অবহেলা মুখ বুঝে সহ্য করা যায়। কিন্তু
যখন ভালোবাসার মানুষটাকে চোখের সামনে ইচ্ছের বিরুদ্ধে কম্প্রোমাইজ করতে দেখে তখন আর সহ্য করা যায় না, প্রচণ্ড কষ্ট হয়। মানে এই সব কিছু তুই ভাইয়ার জন্য? সেই দিন শাশুড়ি মায়ের সত্যিটা জানার পর যখন উনি আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন তখনই বুঝে গিয়েছিলাম উনি কতটা অসহায়। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠেছিল, নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল উনি সত্যিটা না জানলেই ভালো হতো, তাতে অন্তত উনি তো ভালো থাকতেন, এতটা কষ্ট আর পেতে হতো না। কিন্তু তাতে তো একদিক দিয়ে ভালোই হয়েছিল বল, কিন্তু তোর প্রতি ভাইয়ার যে হেটারটা ছিল সেটা তো দূর হয়েছিল, তাই না? তা হয়েছিল, কিন্তু তার মানে তো আর এই নয় যে উনি আমাকে ভালোবেসে ফেলেছিলেন। তার মানে তুই এক্স্যাক্টলি কি বোঝাতে চাইছিস একটু খুলে বলবি? সেই দিনের এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সব কিছু ঠিক হয়ে গেছে, ওকে আমি পেয়ে গেছি, কিন্তু একটু পরেই বুঝলাম ওই সবই ছিল আমার কল্পনা, আর বাস্তবতাটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল আমার শাশুড়ি মা। মানে সিজা আন্টি? হুম, কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ খারাপ লাগছিল। সেদিন রাতেই জানতে পারলাম আসল কারণটা কি। জানতে পারলাম আমার ভিতরে ছোট্ট আরেকটা প্রাণ বেড়ে উঠেছে, আনন্দে ভরে উঠল আমার চারপাশ। আমার আশেপাশে তখন লাল নীল সবুজ হলুদ এমন হাজারো রঙের আলোক ঝটকা, কিন্তু এক মুহূর্তে আবার সব কিছু অন্ধকার হয়ে আসলো একজনের কণ্ঠে। বাহ, ভালোই তো চাল চেলেছো দেখছি। আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে ভেবেছো তোমার স্বার্থ হাসিল করবে। তোমার ফোন দিয়ে আমি বুঝি না ভেবেছো। শোনো মেয়ে, এই সন্তানকে ঢাল বানিয়ে অন্যকে পাবে ভেবে থাকলে তুমি অনেক বড় ভুল করছো। হ্যাঁ, বাচ্চাটার কথা জানতে পারলে ও তোমাকে ঠিকই মেনে নেবে, কারণ আমার ছেলেকে তো আমি চিনি। বাইরে যতই কঠিন হোক না কেন, ভেতরটা অনেক নরম। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, অনেক কোনো দিনই তোমাকে ভালোবাসিনি, আর এই সন্তানও তোমাদের ভালোবাসার ফসল নয়। এটা এক মুহূর্তের একটা ভুলের ফসল বলতে পারো। আর অনেক যে তোমাকে ভালোবেসে মেনে নেবে, ভুলেও এই ধারণা মনের মধ্যে পুষে রেখো না। ওর এই মেনে নেওয়ার মাঝে বিন্দু মাত্র ভালোবাসার রেস থাকবে না, থাকবে শুধুই কম্প্রোমাইজ আর একটা মিথ্যাকে সত্য বানানোর আপ্রাণ চেষ্টা। সেদিন মায়ের কথাগুলো যখন শুনলাম, একটু আগে দেখা অর্ণিকের অসহায় মুখটা চোখের সামনে ভেসে উঠল। সিদ্ধান্ত নিলাম ওনাকে আর কোন মিথ্যে মায়াজালে আটকাবো, কোনো কম্প্রোমাইজ করতে দিব না ওনাকে। সারাটা রাত ওনার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে কাটিয়ে দিলাম। তারপর ভোর হতে বেরিয়ে পড়লাম, দু চোখ যেদিকে যায়। আমি জানতাম আমি যেখানেই যাই সবাই মিলে আমাকে খুঁজে বের করবে, তাই পাড়ি জমালাম একদম অজানা একটা পথে, যাতে কেউ কখনো আমাকে খুঁজে না পায়। কিন্তু শ্রেষ্ঠার কথা শুনে এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল রক্তিম। তারপরই রাগী চোখে ওর দিকে তাকালো। আগে তো জানতাম তুই সবকিছু একটু বেশি বুঝিস, এখন তো দেখছি খালি একটু না, তুই অনেক কিছুই বেশি বুঝিস। মানে ওই, তোর মাথায় কি ঘিলু বলতে কিছু নেই? সব কিছুই 2 লাইন বেশি না বুঝলে তোর হয় না, তাই না? ইডিয়েট মহিলা একটা, ইচ্ছে করছে থাপ্পড় মেরে তোর সব দাঁত খুলে নিই। দেখ পিচ্চু, তুই কিন্তু আমাকে নন স্টপ গালাগালি করছিস। তা আপনাকে গালাবো না তো কি করব? মাথায় তুলে নাচবো? আগে জানতাম মেয়ে মানুষের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, তোর তো দেখছি হাঁটুতেও নেই, গোড়ালিতে চলে গেছে। ব্যাককল মহিলা একটা, তোর তুলনা যদি গাধার সাথেও করি তাহলে গাধাও লজ্জা পেয়ে যাবে। রক্তিমের বাচ্চা, তোরে তো আমি। শ্রেষ্ঠা ছুটে গিয়ে রক্তিমের চুল ধরে টানাটানি শুরু করে দিল। আহা বুড়ি, লাগছে তো, ছাড় বলছি। কেন ছাড়বো? তোর মুখে আবারও ওইসব ইনসাল্ট শোনার জন্য? বেশ করেছি, দরকার পড়লে আরো বেশি করে করব। তবে রে, ওদের দুষ্টু মিষ্টি খুনসুটিতে বাগড়া দিল অর্ণিক। দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে অবশেষে ওদের দিকে এগিয়ে আসলো। সারা রাত কি এখানে থাকার ইচ্ছে আছে নাকি? রাত তো অনেক হলো, এবার তো ভেতরে চলো। আরে ভাইয়া, আপনি কখন আসলেন? আর কথাকে তো দেখছি না, ও কোথায়? ও তো আমার কাছে এতক্ষণে বোধহয় ঘুমিয়ে পড়েছে। তা ভাই বোনের মধ্যে কি নিয়ে যুদ্ধ হচ্ছিল জানতে পারি? ও কিছু না দুলা ভাই, চলুন ভিতরে যাই, চা কফি খেতে খেতে না হয় গল্প করা যাবে। তা যা বলেছ। কই গো, শুনছ? আমাদের জন্য 2 কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসো তো। ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসো তো? আমার জমিদার উঠে আসছে একেবারে, আর আমার ভাইটাও হয়েছে একটা আস্তবদ, ভাইয়া ভাইয়া করে একেবারে মুখে ফেনা তুলে ফেলছে। দাঁড়ো, খাওয়াচ্ছি তোমাদের ব্ল্যাক কফি। কিছুক্ষণ পর রক্তিম আর অর্ণিক ড্রয়িং রুমে বসে আছে, গভীর কোনো আলোচনায় মগ্ন। তখনই শ্রেষ্ঠা কফির ট্রেটা ওদের সামনে নামিয়ে রাখলো। একটা চুমুক দিতেই
চোখ মুখ জড়ো করে শ্রেষ্ঠার দিকে তাকালো রক্তিম। শ্রেষ্ঠা তখন ভাবলেশীনভাবে ওদের দিকে তাকিয়ে আছে। কি রে বুড়ি, এইটা কি? তুই চিনির বদলে ভুল করে লবণ দিয়ে ফেলেছিলিস নাকি? কই, না তো, আমি তো ঠিক করেই। তবে কি আমি মিথ্যে বলছি? ভাইয়া আপনিই বলেন। রক্তিম আর কোনো কথা বলতে পারলো না, উল্টো ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো, কারণ অর্ণিক নির্বিকারভাবে কফি মগে চুমুক দিতেই আছে। এক মুহূর্তের জন্য রক্তিমের মনে প্রশ্ন জাগলো, আমি কোনো ভুল করছি না তো? পরদিন ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। শ্রেষ্ঠা একা হাতেই এত কিছু সামলেছে, আভাকে কিচেনের ধারে কাছেও ঘেঁষতে দেয়নি। অর্ণিকের ফিরতে একটু দেরি হয়ে গেল। ততক্ষণে সবারই খাওয়া শেষ, বাকি আছে শুধু শ্রেষ্ঠা। অর্ণিক আসতেই টেবিলে খাবার সার্ভ করলো শ্রেষ্ঠা। অর্ণিক চুপচাপ খাচ্ছে, ভালো মন্দ কিছুই বলছে না। শ্রেষ্ঠা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে, ঠিক কি বলবে বুঝতে পারছে না। আরো কিছুক্ষণ কেটে গেল, অর্ণিকের কোনো পরিবর্তন চোখে পড়ছে না, একইভাবে চুপচাপ খেয়ে যাচ্ছে। এবারে আর সহ্য হলো না শ্রেষ্ঠার, অর্ণিকের সামনে থেকে খাবারের প্লেটটা সরিয়ে নিল। অনেক হয়েছে, আর না। কেন করছেন এসব? কাল রাতে ইচ্ছে করে লবণ দিয়ে কফি বানালাম, আপনি টু শব্দটাও করলেন না, চুপচাপ খেয়ে নিলেন। আর আজকে আমি খুব ভালো করে জানি আপনি ঝাল একেবারে খেতে পারেন না, অ্যালার্জেটিক রিয়াকশন হয়। তবুও আমি ইচ্ছে করে আপনার জন্য উঠিয়ে রাখা সব কিছুতে মাত্রা অতিরিক্ত ঝাল মিশিয়েছি, তারপরও আপনি চুপচাপ খাচ্ছেন। এসবের মানে কি? কি বোঝাতে চাইছেন এসব করে? শ্রেষ্ঠার শেষের কথাগুলোর একটাও অর্ণিকের কান পর্যন্ত পৌঁছালো না, শুধু একবার শ্রেষ্ঠার দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়েই সেন্সলেস হয়ে গেল। ড্রয়িং রুমে গম্ভীর মুখে বসে আছেন শ্রেষ্ঠা, ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছে রক্তিম। দেখে মনে হচ্ছে পারলে এখনই ওকে কাঁচা গিলে ফেলবে। অর্ণিক এখন ঘুমোচ্ছে, কিছুক্ষণ আগে ডক্টর এসে ওকে ঘুমের ঔষধ দিয়ে গেছে, তারই প্রতিক্রিয়া। তুই কি জানিস তুই কত বড় একটা অন্যায় করে ফেলেছিস? আমার ভাবতেও অবাক হচ্ছি তুই এমন একটা কাজ করতে পারিস। ভেবেছিলাম তোকে এখনই জানাবো না, কিন্তু তুই যা শুরু করেছিস তাতে এখন যদি না জানাই তাহলে ভাইয়ার প্রতি অন্যায় করা হবে। কি জানাবি আমাকে? আর কি ভাইয়া ভাইয়া শুরু করেছিস বলতো? এসে থেকে শুধু ভাইয়া আর ভাইয়া। কি এমন জাদু করেছেন উনি তোর উপর? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস উনি আমার সাথে কি কি করেছেন? না, ভুলিনি, আর এটাও ভুলিনি উনি এসব কেন করেছেন। আচ্ছা বুড়ি, তুই আমাকে একটা কথা বলতো, তুই কাল থেকে ওনার সাথে যা যা করলি উনি এসব মুখ বুঝে কেন সহ্য করলেন? কি মনে হয় তোর, কেন করেছেন উনি? কেন আবার আমাকে ছোট প্রমাণ করতে চান তাই? জি না, উনি এসব করেছেন কারণ উনি তোকে ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। হোয়াট? তোর কি মাথা টাথা ঠিক আছে? উনি কেন আমাকে? 5 বছর আগে একজন থার্ড পার্সনের কথায় তুই বাড়ি ছেড়ে চলে গেছিলি। যাওয়ার আগে একটা বারও কি ওনার মনের কথাটা জানার চেষ্টা করেছিলি? যদি করতি তাহলে আর এত কিছু হতো না। কি বলতে চাইছিস তুই? আমি ভুল করেছি? হ্যাঁ করেছিস। ভাইয়া তোকে সেই প্রথম দিন যেদিন দেখেছিলেন তখন থেকেই তোকে ভালোবাসেন, কিন্তু ওনার রিভেঞ্জের আড়ালে নিজের ভালোবাসাটাকে লুকিয়ে রেখেছিলেন। অবশ্য সবসময় লুকোতে পেরেছিলেন কিনা সেটা আমার থেকে তুইই ভালো বলতে পারবি। সেদিন সত্যিটা জানার পর উনি সত্যি সত্যিই নিজেকে তোর কাছে সমর্পণ করতে চেয়েছিলেন, কিন্তু তুই তুই চলে যাওয়ার পর থেকে মানুষটাকে আমি নতুন করে চিনেছি। প্রতিনিয়ত মানুষটাকে কষ্ট পেতে দেখেছি। একবার ভেবে দেখেছিস এতগুলো বছর তোর মা বাবার খেয়াল কে রেখেছে? সবই করেছেন অর্ণিক ভাইয়া। তোর অভাবটা কাউকে বুঝতে দেননি। হাসি মুখে তোর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, কিন্তু তার নিজের জীবনে যে কতটা অভাব ছিল সেটা ওনাকে যারা কাছ থেকে দেখেছে অনায়াসে বলে দিতে পারবে। কিন্তু উনি কিভাবে? তুই ভুল ভাবছিস বুড়ি, উনি আর আগের সেই অর্ণিক নেই। সোনা পুড়ে যেমন খাঁটি সোনা হয়, তোর বিরহে পুড়ে পুড়ে উনিও তেমন একটা খাঁটি মানুষ হয়ে উঠেছেন। হ্যাঁ, উনি তোর সাথে অন্যায় করেছেন এটা ঠিক, তবে তার জন্য অনুশোচনাও কম করেননি। একটা বার ওনাকে একটা সুযোগ দিয়ে দেখ না, তাতে সবার জন্যই মঙ্গল হবে। কিন্তু উনি যে আমাকে ভালোবাসেন তারই বা প্রমাণ কি? ওনার মুখের কথায় আমি আর বিশ্বাস করি না। জীবনে একবার ওনাকে বিশ্বাস করেছিলাম, আর সেটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। এই ভুল আমি দ্বিতীয়বার আর করতে চাই না। বেশ, তোর প্রমাণ লাগবে তো? ঠিক আছে, চল আমার সাথে। কোথায়? যেখানে গেলে তোর প্রশ্নের উত্তর মিলবে সেখানে। বদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছে শ্রেষ্ঠা। এই সেই দরজা যার সাথে হেলান দিয়ে সেই প্রথম রাত থেকে চোখের জল ফেলেছে ও। এই ঘরের সবকিছুই ওর চেনা, আর এর প্রতিটা ইট পাথর সুরকি, প্রতিটা আসবাবপত্র, প্রতিটা কোনায়
ওর উপরে করা অর্ণিকের প্রতিটা অত্যাচারের সাক্ষী বহন করছে। আজ এত বছর পরেও স্মৃতিগুলো একটু মলিন হয়নি। এখানে আসতেই সব কিছু আবারও যেন স্পষ্ট চোখের সামনে ভেসে উঠেছে। এই, আমরা এখানে কেন এসেছি? কেন, তোর না প্রমাণ লাগবে বলেছিলি? কিন্তু এখানে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দরজাটা খোল, ভেতরে ঢুক, তাহলেই সব কিছু বুঝতে পারবি। অনেকটা অনিচ্ছাকৃতই দরজাটা খুলল শ্রেষ্ঠা, কিন্তু ভেতরে ঢুকতেই চমকে উঠল। রুমটা একদম আগের মতোই আছে, ঠিকও যেভাবে সাজিয়ে গিয়েছিল। চেঞ্জ বলতে দেয়ালের সাথে সাঁটানো বিশাল ফ্রেমে বাঁধানো ওর আর অর্ণিকের বিয়ের ছবিটা। পুরো রুমের এখানে সেখানে বিভিন্ন সময়ে শ্রেষ্ঠার অজান্তেই উঠানো কয়েকটা ছবি। এইটুকু দেখে চমকে গেলি? এইগুলো? এবার একটু এদিকে আয়, দেখ তো চিনতে পারিস কিনা। একটা ভাঙাচুরো গিটার, এখানে ওখানে জোড়াতালি দিয়ে ঠিক করার অনেক চেষ্টা করা হয়েছে। লকারে খুব যত্ন করে রাখা গিটারটা চিনে নিতে একটু কষ্ট হলো না শ্রেষ্ঠার। আফটার অল ওর প্রথম গিটার বলে কথা। চিনতে পেরেছিস? এটা তো। আমার দেওয়া গিটারটা ভাইয়া ভেঙে দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু এটা এখানে কিভাবে? যে ভেঙেছিল সে আবার ঠিক করার চেষ্টা করেছে। এবার এইগুলো দেখ। আলমারিতে জামা কাপড়ের বদলে রাখা আছে প্রায় একই রকম দেখতে গুনে গুনে 6টা গিটার। দেখেই বোঝা যাচ্ছে খুব যত্ন করে রাখা হয়েছে। এসবের মানে কি? ওই যে ডান পাশের গিটারটা দেখছিস, ওটা ভাইয়া সেদিনই কিনে এনেছিলেন, কিন্তু তোকে কখনো জানতে দেননি। এক্স্যাক্টলি সেমটাই কিনতে চেয়েছিলেন, কিন্তু সেইটা সম্ভব হয়নি, তাই সবচেয়ে কাছাকাছি যেটা সেটাই কিনেছেন। কিন্তু তুই এসব দেখে কি বোঝাতে চাইছিস? এই গিটারগুলো গত 5 বছরে তোর প্রতিটা বার্থডেতে তোর জন্য কেনা ভাইয়ার বার্থডে গিফট। লাস্ট টাইম তোর বার্থডেটা ভাইয়া কোথায় সেলিব্রেট করেছিল মনে আছে? হুম। 5 বছর ধরে রেস্টুরেন্টটা ওই বিশেষ দিনটাতে তোর জন্য বুক করা থাকে, কিন্তু এই মানুষটা সেইখানে বসার কথা চিন্তাও করে না। সারাটা রাত রেস্টুরেন্টে ছাদেই কাটিয়ে দেয়, তোর সবচেয়ে পছন্দের ফ্লেভারের আইসক্রিমের সাথে। লাস্ট 5টা বছর ধরে মানুষটাকে চোখের সামনে তিলে তিলে কষ্ট পেতে দেখেছি। তোকে দেওয়া প্রতিটা আঘাত হয়তো ফিরিয়ে নিতে পারবেন না, তবুও সবকিছু ঠিক করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন। তোকে যদি ভালো নাই বাসেন তাহলে কেনই বা এসব করছেন তুই বল। কারণটা ওনার অনুশোচনা। উনি জাস্ট প্রায়শ্চিত্ত করতে চাইছেন, আর কিছুই না। ঠিক আছে, তাহলে এবার একটু পাশের ঘরটাতে চল। এখানে আবার কি আছে? গেলেই দেখতে পাবি। ছোট্ট এই রুমটাতে আগে কখনোই আসেনি শ্রেষ্ঠা। এ বাড়িতে যখন ছিল সবসময় এটাতে তালাবদ্ধ থাকতে দেখেছে। তবে সবসময় দেখেছে গভীর রাতে অর্ণিক ঠিকই এ ঘরে আসতো, কিন্তু কি করতো তা ওর জানা নেই। কি করতো আজ বুঝতে পারছে শ্রেষ্ঠা। পুরো রুমটা যেভাবে সাজানো হয়েছে, যে কেউ একবার দেখলেই বুঝে ফেলবে এটা একটা বাচ্চার রুম। দেয়াল জুড়ে বিভিন্ন কার্টুনের ছবি, এক পাশে একটা দোলনা, বিভিন্ন রকমের খেলনা পুতুল, অন্য পাশে খেলনা কার, সাবওয়ে ট্রেন, পিস্তল, আরো অনেক রকমের খেলনা। ওয়ারড্রব জুড়ে বাচ্চাদের জামা কাপড়, কিছু ছেলে বেবির, বাকিগুলো মেয়েদের। দোলনাটার দিকে এগিয়ে যেতেই শ্রেষ্ঠার চোখে পড়ল নীল মলাটের একটা অ্যালবাম। সময় নষ্ট না করে ঝটপট খুলে ফেলল। এটা আসলে কোনো অ্যালবাম না, ডায়েরি টাইপসের কিছুই বলা যায়। প্রথম দুটো পেজ ফাঁকা, পরের পেজটাতে বড় বড় করে লেখা সরি শ্রেষ্ঠা। একটার পর একটা পেজ উল্টে যাচ্ছে শ্রেষ্ঠা। প্রতিটা পেজেই পেন্সিলে আঁকা শ্রেষ্ঠার বিভিন্ন রকমের স্কেচ। অর্ণিক যে এত সুন্দর ছবি আঁকে ধারণাই ছিল না ওর। একেবারে শেষের কয়েকটা পাতা দেখে চোখের পানি ধরে রাখতে পারল না শ্রেষ্ঠা। দেখেই বোঝা যাচ্ছে এগুলো লাস্ট কয়েকদিনে আঁকা। অর্ণিক দুহাতে ওকে আর কথাকে জড়িয়ে রেখেছে। ছবির নিচে বড় বড় করে লেখা আমাদের হ্যাপি ফ্যামিলি। পরদিন পুরো বাড়িতে হুলস্থুল কাণ্ড চলছে। কথাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই দুপুর থেকে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। এখন সন্ধ্যা, তবুও ওর কোনো খবর নেই। টেনশনে পাগল প্রায় অবস্থা অর্ণিকের। ওদিকে শ্রেষ্ঠা, রক্তিম, ওদের কোনো দেখাই নেই। হঠাৎ ফোনটা বেজে উঠতেই ছুটে বেরিয়ে গেল অর্ণিক। রেস্টুরেন্টে ঢুকতেই অবাক হয়ে গেল অর্ণিক। পুরো রেস্টুরেন্টে একটাও লাইট জ্বলছে না, তার বদলে একটু পরপরই রাস্তার দুপাশ দিয়ে মাটির প্রদীপ জ্বলছে। প্রদীপের আবছা আলোতে বোঝা যাচ্ছে খুব সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ। বেলুন দিয়ে নয়, টাটকা সতেজ ফুল দিয়ে। মেইন হল থেকে সিঁড়ির দিকে একটা তীর চিহ্ন আঁকা। মাথাটা ঠিকমতো কাজ করছে না অর্ণিকের।
এসবের মানে ঠিক বুঝতে পারছে না। নিতান্ত অনিচ্ছা নিয়ে উপরে উঠতে লাগলো। চিরচেনা এই ছাদ, বছরে অন্তত একটা রাত এখানেই কাটায় অর্ণিক। ছাদের ঠিক মাঝখানে বিশাল সাইজের একটা লাভ সাইন, গোলাপের পাপড়ি আর সুগন্ধি মোমবাতি দিয়ে বানানো হয়েছে। আর তার ঠিক মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে শ্রেষ্ঠা। অর্ণিককে দেখে মুচকে একটা হাসি দিল। এসবের মানে কি? আমার মেয়েটাকে কোথায় পাওয়া যাচ্ছে না, আর তুমি এখানে? আপনি চিন্তা করবেন না, সব কিছুই প্ল্যান মতোই হচ্ছে। মানে? আই লাভ ইউ অর্ণিক, উইল ইউ বি মাই লাইফ পার্টনার? হোয়াট? এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অর্ণিক। ওর কাছে সবকিছুই কল্পনা বলে মনে হচ্ছে। নিজের হাতে নিজেই একটা চিমটি কাটলো। আউচ! স্বপ্ন না, সব সত্যি। তার মানে এসবই তুমি? কি কি বললে তুমি? আমি নিশ্চয়ই ভুল শুনেছি। কি হলো, উত্তরটা দাও। সারা রাত কি এভাবে বসিয়ে রাখবেন নাকি? কি কিসের উত্তর? বুদ্ধু হাদারাম একটা। এবার দয়া করে এদিকে আসবেন। হ্যাঁ হ্যাঁ, আসছে। অর্ণিক কাছে আসতে শ্রেষ্ঠা হাত বাড়িয়ে দিল। কি হলো, হাতটা ধরুন। এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু আর কোনোদিনও ফিরে পাবে না। আর সময় নষ্ট না করে শ্রেষ্ঠার হাত ধরে একটানে ওকে নিজের কাছে টেনে নিল অর্ণিক। পালিয়ে যাবে কোথায়? যেখানে যাও ফিরে তোমাকে আসতে হবে আমার কাছে। অনেক ভালোবাসি তোমায়, আর কখনো আমাকে ছেড়ে যেও না প্লিজ। কোথাও যাব না আমি, কখনো না। ওরা দুজনে দুজনকে বুকে জড়িয়ে নিল। তখনই রং বেরঙের আতশবাজিতে ভরে উঠল আকাশ। আর আড়াল থেকে বেরিয়ে আসলো আভা, রক্তিম, সোয়াব, সোমা আর কথা। লজ্জা পেয়ে ওরে সরে দাঁড়ালো। ছুটে এসে কথা, বাবা মা দুজনকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর প্রায় মাঝরাত, পুরো শহরটাই ঘুমিয়ে পড়েছে। জেগে আছে শুধু ওরা দুজন, বাকিরা সবাই অনেক আগেই ফিরে গেছে। আর যাওয়ার সময় কথাকেও সাথে করে নিয়ে গেছে। সবই ওদেরকে প্রাইভেসি দেওয়ার চেষ্টা। শ্রেষ্ঠার কোলে মাথা রেখে শুয়ে আছে অর্ণিক। অপলকে ওর দিকে তাকিয়ে আছে আর শ্রেষ্ঠাও। এক হাতে আইসক্রিম নিয়ে অন্য হাতে অর্ণিকের মাথায় বিলি কেটে যাচ্ছে। এভাবে কি দেখছেন? তোমাকে। আমাকে আবার দেখার কি হলো? আচ্ছা, আইসক্রিম খাবেন? কেন, পছন্দ করেন না? করি, বাট আজকে খেতে ইচ্ছে করছে না। কিন্তু কেন? কারণ আজকে অন্য কিছু খেতে ইচ্ছে করছে। সেটা কি? কাছে এসো বলছে। এর জন্য কাছে কেন আসতে হবে? কারণ কিছু বুঝে ওঠার আগে আচমকা শ্রেষ্ঠার ঠোঁটের দখল নিয়ে নিল অর্ণিক। ছাড়ল বেশ কিছুক্ষণ পর। এটা কি ছিল? বললাম না অন্য কিছু খেতে ইচ্ছে করছে। খুব টেস্টি, আইসক্রিমের সাথে পারবে না। আপনি আপনি একটা রাগ করছো কেন? আরে বাবা, আমাদের তোমার ঠোঁটের প্রশংসা করছে। উফ, অসহ্য। থাকুন আপনি এখানে, আমি গেলাম। শ্রেষ্ঠা উঠতে যাবে অমনি অর্ণিক একটানে ওকে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলল। ছাড়ুন ছাড়ুন বলছি। আই লাভ ইউ বউ। তোমার আদরগুলো কতটা মিস করেছে তোমাকে পৌঁছাতে পারবো না। আগে যতবারে তোমার কাছে এসছে জোর করে তোমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে। আর কখনো তোমাকে জোর করবো না। আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দেওয়ার একটা সুযোগ দাও। কাছে টেনে নাও, আমি কখনো দূরে সরিয়ে দিও না। আই লাভ ইউ টু। সত্যি? আবার বলবে প্লিজ? ভালোবাসি 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 শুধু তোমাকে। শ্রেষ্ঠা কপালে ভালোবাসার উষ্ণ পরশ বুলিয়ে দিল অর্ণিক। তারপরই ওকে বুকে জড়িয়ে নিল। আকাশের ওই চাঁদটা যেন আলো ছড়িয়ে ওদের এই ভালোবাসার জানান দিচ্ছে। ভালো থাকুক ওরা, ভালো থাকুক পৃথিবীর প্রতিটি দম্পতি, অমর হয়ে থাকুক সবার পবিত্র ভালোবাসা।